গত আজকে হচ্ছে 2 নম্বর ক্লাস, ঠিক আছে? আগের ক্লাসে আমরা 1 থেকে 7 পর্যন্ত আলোচনা করেছি। এর মধ্যে বিভিন্ন সংজ্ঞা টংজ্ঞা, বেসিক কিছু জিনিসপত্র এগুলো শিখছি এবং সবচেয়ে এই আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ধারাটা পাঁচ ধারা আমরা অলরেডি করে ফেলেছি, ঠিক আছে? তো এবার আসেন এনাদার গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে আমাদের 8 এবং 9 ধারা, আর একটু লেস গুরুত্বপূর্ণ কারোর জন্য সেটা হচ্ছে 10 এবং 11 ধারা। 8 এবং 9 ধারার বিষয়বস্তু কি? 8 এবং 9 ধারার বিষয়বস্তু হচ্ছে 8 থেকে 11 ধারা টোটালটাই হচ্ছে এটা হচ্ছে দখল পুনরুদ্ধারের জন্য। রিকভারি অফ পজেশন যদি আমরা বলি, আমরা বলবো কি, ইংরেজিতে বলবো রিকভারি অফ পজেশন। আচ্ছা, 5 ধারার মধ্যে আমরা দেখছিলাম না যে 5টা উপায়ে সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া যায়। তার মধ্যে প্রথম উপায় হচ্ছে কি, রিকভারি অফ পজেশন, ঠিক আছে? এটা বোথ মুভেবল এবং ইমুভেবল প্রপার্টির জন্য, স্থাবর এবং অস্থাবর সম্পত্তি উভয়ের জন্য। তো 8 এবং 9 ধারা আমাদের প্রথম আসছে, এটা হচ্ছে স্থাবর সম্পত্তি রিলেটেড, ঠিক আছে? স্থাবর সম্পত্তি রিলেটেড। আর অস্থাবর সম্পত্তি রিলেটেড হচ্ছে লিখে নেন 8 থেকে 11, মানে 8 থেকে 11 পর্যন্ত। 8 থেকে 11 হচ্ছে দখল পুনরুদ্ধারের বিষয়। তো এর মধ্যে 8 ও 9 হচ্ছে স্থাবর সম্পত্তি, 10 আর 10 11 হচ্ছে অস্থাবর সম্পত্তি। তাহলে আবার 8 থেকে 11 কিভাবে হলো? কি 8 9 10 11 হলো ধরে মারবো। ক্লিয়ার? নোট করবেন, আমি কিন্তু নোট দেখবো মাঝে মধ্যে যে কে কতটুকু লিখলেন। আচ্ছা, এবার স্থাবর সম্পত্তি হচ্ছে 8 ও 9 ধারা, অস্থাবর সম্পত্তি হচ্ছে 10 ও 11 ধারা। 8 নাম্বার সেকশন খুবই ইজি, একদমই ইজি। 8 নাম্বারে বলা আছে যে দখলের অধিকারী ব্যক্তি কি করতে পারবে, 1908 সালের 5 নং আইন অনুযায়ী তার সম্পত্তির দখল পুনরুদ্ধার করতে পারবে। 1908 সালের 5 নম্বর আইন। এই 5 নম্বর আইন কি? এটা হচ্ছে সিপিসি বলছে, এটা হচ্ছে সিপিসি, কোড অফ সিভিল প্রসিজার অনুযায়ী কোনো ব্যক্তি তার সম্পত্তি দখলের অধিকারী কোনো সম্পত্তির দখল উদ্ধার করতে পারবে। কোন প্রসেসে? সে প্রসেসটা হচ্ছে সিপিসির প্রসেস। সিপিসির প্রসেস কি? মামলা করতে, মোকদ্দমা করতে হবে, আর্জি দাখিল করতে হবে, আর্জি দাখিল করার পর অন্য পক্ষ দিয়ে করবে, সেখানে রিটেন স্টেটমেন্ট দাখিল করবে, এরপরে ইস্যু ফ্রেম হবে, এরপরে 2 পক্ষের হিয়ারিং হবে, হিয়ারিংয়ের পরে যুক্তি তথ্য হবে, যুক্তি তথ্যের পরে কোর্ট একটা পক্ষকে তার রাইটসটা বুঝে দিবে। এইটা ঠিক আছে? তার মানে এখানে এক কথাই পুরা প্রসিডিংটা নিয়ে চলে আসছে যে কোনো সম্পত্তির, স্থাবর সম্পত্তির দখলের অধিকারী কোনো ব্যক্তি, এটা বলছে দখলের অধিকারী কোনো ব্যক্তি সে দেওয়ানি কার্যবিধি 1908 অনুসারে তার নির্দিষ্ট পদ্ধতিতে পুনরুদ্ধার করতে পারবে, সেই সম্পত্তির পুনরুদ্ধার করতে পারবে। কি সমস্যা? বুঝাইলে আমারও বুঝানো, আর বুঝতে হলে আমার কাছ থেকে বুঝানো। বোঝা গেল? 8 ধারা যে এখানে শুধু একটা কথাই বলা আছে, কোন পদ্ধতিতে পুনরুদ্ধার হবে, পুনরুদ্ধারটা হবে হচ্ছে সিপিসি পদ্ধতি অনুযায়ী। তো সিপিসি পদ্ধতি আসলে আমরা বুঝতে পারবো সিপিসি পদ্ধতি মানে পূর্ণাঙ্গ একটা আইনি প্রক্রিয়া, ঠিক আছে? এই কথাটুকু শুধু আছে। এখন 9 ধারা পড়বো, তারপর আমরা 8 9-কে ডিসেকশন করবো। 9 ধারাতে কি বলা আছে? 9 ধারাতে বলা আছে স্থাবর সম্পত্তি দখলকৃত ব্যক্তির মাধ্যমে মোকদ্দমা।
এখানে মোকদ্দমার অধিকার দেওয়া হয়েছে কোন ব্যক্তিকে? যে ব্যক্তিকে দখলচ্যুত করা হয়েছে। হ্যাঁ, দখলচ্যুত মানে হচ্ছে বেদখল করা, ডিসপোজিশন করা হয়েছে যে ব্যক্তিকে। স্থাবর সম্পত্তির দখলচ্যুত ব্যক্তির মাধ্যমে বা ব্যক্তির কর্তৃক মামলা বা মোকদ্দমা করা। কীরকম? পুরো সেকশনটা আমরা একবার পড়ি। যথোপযুক্ত আইনগত পন্থা ব্যতীত, আপনারা দেখবেন আইনগত পন্থা ব্যতীত, এই একটা তারপরে তার অনিচ্ছায়, এর নিচে একটা দাগ দিবেন। যথোপযুক্ত আইনগত পন্থার নিচে একটা দাগ দিবেন। হ্যাঁ, আর দাগ দিবেন হচ্ছে তার ইচ্ছার বিরুদ্ধে বা অনিচ্ছায়, এরকম অসম্মতিতে। হ্যাঁ, তার যেখানে যেরকম আছে। তারপরে দাগ দিবেন দখলচ্যুত হলে। ওই ব্যক্তি কি করতে পারে? মোকদ্দমা দ্বারা তার দখল পুনরুদ্ধার করতে পারে, যদিও এমন মোকদ্দমা অন্য কোনো সত্য খারাপ করতে নাও পারে না, মানে অন্য কোনো সত্য দরকার নাই, তার শুধু দখল ছিল। দেখেন এখানে আমরা ডিটেলসে লিখি। স্যার এই যে 8 ধারা বলতে কেস 8 ধারা কেস করলাম, এটাই বোঝায় নাকি? হ্যাঁ, আর যারা কেস মানে যে আপনার সত্য আছে সেই সত্য মানে একটু মামলা করছেন। হ্যাঁ, মানে যে সম্পত্তি নিয়ে আপনি মামলা করছেন ওই সম্পত্তিতে আপনার সত্য আছে, সত্য মূল্যে আপনি মামলা করছেন যে ওই সম্পত্তির দখলের অধিকারী আমি, আমার যেহেতু মালিকানা আছে আমারও দখল থাকতে হবে, সেটা সত্য। 8 ধারা কেস করতে হবে। 8 ধারা কেস করতে হবে। 8 এবং 9 ধারার মামলা বেশি হয়। তো সাধারণত প্রথমে 9 ধারার মামলায় মানুষ দেয়, কারণ 9 ধারার মামলায় খরচ কম হয় এবং সময় কম লাগে। ঠিক আছে, এজন্য 9 ধারার মামলায় প্রথমত করে। আচ্ছা, 9 ধারার প্রথম ব্যাপার কি দেখলাম? যে দখলচ্যুত হইতে হবে, তাই তো? কার দখলচ্যুত হইতে হবে? দখলই যে ব্যক্তি দখলে থাকবে তাকে দখলচ্যুত করা হবে। এটা 9 ধারা না স্যার? 9 ধারা শেষ করি আগে, তারপরে 8, 9 একসাথে পড়া যাবে, নাহলে 8 ধারা শুধু বুঝবেন না, কম্পেয়ার না করতে বুঝবেন না। দখলচ্যুত হবে। 2 নম্বর কথা বলছে কি? যে দাগ দিয়েছে কি? দাগ দিয়েছে কিসের নিচে? আইনগত পন্থা ব্যতীত। আইনগত পন্থা ব্যতীত। আর একটা কি? অনিচ্ছায়, মানে সম্মতি ছাড়া। বোঝা গেছে? দেখা গেল একটা সম্পত্তিতে দখলে আছে, তন্ময় দখলে আছে, আমি ওখানে গিয়ে আমার পেশি শক্তি প্রয়োগ করে তাকে তুলে ফেললাম। ডাজন্ট ম্যাটার তার সেখানে সত্য আছে কিনা, তার সেখানে দখলের অধিকার আছে কিনা, এগুলো কোনো ম্যাটার করে না। সে গিয়ে ডিরেক্ট ওটা মামলা করতে পারবে। কেন মামলা করতে পারবে? দেখেন আমরা 3টা শর্ত হিসেবে পূরণ করতেছে 9 ধারা। কি? প্রথমত তাকে দখলচ্যুত করা হবে, দ্বিতীয়ত তাকে আইনগত পন্থা ব্যতীত। আইনগত পন্থা কোনটা? আমি যদি তাকে কোর্টের কোনো ডিগ্রি, কোর্টের কোনো আদেশ এবং কোর্ট প্রসিডিংস জারি মামলার মাধ্যমে যদি তাকে ওই জায়গা থেকে তুলে দিলাম, তাহলে সেটা হচ্ছে আইনগত পন্থায়, যেটা আমি হুটহাট করে দিয়ে বেশি শক্তি প্রয়োগ করে করতেছি, দেখে এটা হচ্ছে আইনগত পন্থা ব্যতীত। আর হচ্ছে সম্মতি ছাড়া। তন্ময়কে যদি আমি বলতাম যে ভাই তুমি উঠে যাও, তন্ময় যদি উঠে যেত, তাহলে সেটা হচ্ছে সম্মতি সহ। এখানে তাকে জোরপূর্বক তুলে দেওয়া হচ্ছে তার সম্পত্তি ব্যতীত। অথবা সে আমাকে বলবো যে ভাই এই সম্পত্তি তো আপনার, আপনি আসেন এই সম্পত্তি বুঝে নেন, এটা কি? সম্পত্তি সহ। আর তাহলে সম্পত্তি ছাড়া কোনটা? যেটা তাকে হুটহাট গিয়ে তুলে দেওয়া, তার কোনো জোরপূর্বক তাকে তুলে দেওয়া। এই 3টা প্রাথমিক শর্ত পূরণ করতে হবে 9 ধারায়। 9 ধারা। ঠিক আছে স্যার, তাহলে একটা প্রশ্ন স্যার। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে আমার সম্পত্তি আপনার দখলে আছে অনেক দিন ধরে, আমার কাগজপত্র আমার সব ঠিক আছে, তাহলে আমি দখল পাচ্ছি না, সেটা ক্ষেত্রে আমি 9 ধারা প্রথম কেস করবো? আপনি দখল পাচ্ছেন না। না, এটা হচ্ছে যে আপনার কাগজপত্র আপনি কতদিন ধরে দখল পাচ্ছেন না? অনেক দিন। অনেক দিন হলে হবে না, এটা হচ্ছে 6 মাসে দিয়ে দেওয়া। ওটা তো হ্যাঁ টাকা দিয়েছে 6 মাসে, এটা তো জানি। এখানে তন্ময় গিয়ে within 6
মান্থ কি করতে পারবে, মামলা করতে পারবে 6 মাসের মধ্যে। 6 মান্থ পার হয়ে গেছে, এখন তো তামাদিন মিলাতে আসি। বলতেছি, আপনার প্রশ্ন আমি বুঝেছি, বলতেছি আপনার জায়গায়। তাহলে এই 6 মাসের মধ্যে মামলা করবে কোথায় গিয়ে, কোর্টে গিয়ে। হ্যাঁ, কোর্টে গিয়ে মামলা করবে আমার বিরুদ্ধে যে আমাকে জোরপূর্বক সেখান থেকে উচ্ছেদ করা হয়েছে। এখন কথা হচ্ছে যে এখন কোর্ট কি রায় দেবে, কোর্ট কোন বিষয়গুলো দেখবে, কোর্ট এই বিষয়গুলোই দেখবে যে তন্ময় দখলচ্যুত হয়েছে কিনা, দ্বিতীয়ত আইনগত পন্থা ব্যতীত দখলচ্যুত হয়েছে কিনা, সম্মতি ছাড়া, তার সম্মতি ছাড়া দখলচ্যুত হয়েছে কিনা। 9 ধারা দেখবে। হ্যাঁ, যদি এইগুলা কাভার করে তাহলে ওর দখল ওকে বুঝিয়ে দিবে, বুঝা গেল? ওর দখল বুঝে পাবে, ওর রায় কি দিবে আমাকে বলবে ওনার দখলটা বুঝিয়ে দিতে। তার মানে সম্পত্তির রায় কার পক্ষে আসলো, তন্ময়ের পক্ষে আসলো। এবার আসেন আমার কথায় যে তাহলে ওই সম্পত্তি তন্ময়ের না, সম্পত্তি আমার, সম্পত্তি আমার। সেই সম্পত্তি যদি আমার হয় তাহলে আমাকে কি করতে হবে, আমাকে ওকে তো সরকার দিয়ে দিয়েছে, কিছু করার নেই। এখন আবার আমাকে 8 ধারায় গিয়ে মামলা করতে হবে। 8 ধারায় গিয়ে আমি কিসের বেসিসে মামলা করবো, আমার সত্ত্ব আছে ওই সম্পত্তিতে, আমার সত্ত্বের বেসিসে ওই সম্পত্তিতে আমার মালিকানা আছে। আপনি কিভাবে মালিকানা থাকলো? জমি আমারই ছিল। আপনি যে ঘটনাটা বললেন, আপনি যে ঘটনাটা বললেন যে আপনার সম্পত্তি কাগজপত্র সবই আপনার আছে আর একজন দখল করে আছে, তাকে যদি আপনি জোরপূর্বক তুলে দেন, সে কোর্টে গিয়ে মামলা করলে তাকে কোর্ট অবশ্যই তার ওটা বুঝিয়ে দেবে। এখন আপনার যে গ্রাউন্ডগুলো আছে, আপনার জায়গা কাগজপত্র আছে, সেটা আপনার পরে বিচার করতে হবে। পরে গিয়ে আপনি 8 ধারায় মামলা করে তারপরে আপনি আপনার কাগজপত্র সাবমিট করবেন। 9 ধারার মামলায় আপনার কাগজ দেখতেই চাইবে না, আপনার কি আছে না আছে এক্স্যাক্টলি, যে তাকে তুলে দেওয়া হয়েছে কিনা, আপনি জোর করে তুলে দিয়েছেন কিনা, সম্মতি ছাড়া তুলে দিয়েছেন কিনা, এইটাই দেখবে। ঠিক আছে? হ্যাঁ, যে কোনো সত্য, এটা শুধুমাত্র মালিকানা সত্য না, এটা লিজ সত্য হতে পারে, এটা হচ্ছে যে বর্গা সত্য হতে পারে, যে কোনো সত্যই হতে পারে। তাহলে আমার প্রশ্নে স্যার অ্যানসার আসবে হতে, তাহলে 8 ধারায় মামলা করতে হবে। হ্যাঁ, 8 ধারায় মামলা করবেন। আপনার জায়গা হচ্ছে 8 ধারায় মামলা করবেন। হ্যাঁ, আপনি 9 ধারায় কখন মামলা করতে পারবেন, আপনি কোনো সম্পত্তির দখলে আছেন, সেটা থেকে আপনাকে জোর করে তুলে দিয়ে তখন আপনি 9 ধারায় গিয়ে মামলা করবেন উইদিন 6 মান্থ। সেটাতে আপনার যদি আপনার প্রায় সম্পত্তিও হয় তাও আপনি 9 ধারায় মামলা করতে পারবেন। কেন 9 ধারায় মামলা করার সুবিধা হচ্ছে এটা তাড়াতাড়ি ডিসপোজ হয়, দ্বিতীয়ত এটার খরচ কম। খরচ কত? 8 ধারার মামলাতে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিতে হয়। কি কোর্ট ফি? অ্যাড ভ্যালোরাম। অ্যাড ভ্যালোরাম মানে হচ্ছে মূল্যের যে টাকা মূল্য, সেই মূল্যের অনুপাতে 15% মানে একটা পার্সেন্টেজ আছে, একটা ক্যালকুলেশন আছে সিসিআর দ্বারা, সেই ক্যালকুলেশন করতে হয়। সেই ক্যালকুলেশনে যেটা আসবে সেই টাকাটা আপনাকে কোর্টে জমা দিতে হবে, এটাকে কোর্ট ফি বলে। আর যদি আপনার 9 ধারায়, আপনি যদি 9 ধারায় মামলা করেন, অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি কাউন্ট করার পরে ওর হাফ দিয়ে আপনি মামলা করতে পারবেন। ঠিক আছে? কিন্তু স্যার এখানে তো আমি তো 9 ধারা করতে পারতেছি। আপনি 9 ধারা না করতে পারলে আপনি 8 ধারায় মামলা করবেন। আপনার যদি কোনো সত্য থাকে, এটা ডাজেন্ট ম্যাটার যে শুধুমাত্র মালিকানা সত্য থাকতে হবে, এখানে কোথাও কিন্তু মালিকানার কথা বলেনি। 8 ধারায় কি বলছে? 8 ধারায় বলছে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি দখলের অধিকারী ব্যক্তি। দখলের অধিকারী কে কে হইতে পারে? দখলের অধিকারী কে কে হইতে পারে? অনেক ব্যক্তি হইতে পারে, মালিক হইতে পারে, বর্গাদার হইতে পারে, লিজ হইতে পারে, ইজারা হইতে পারে, যে কোনো ব্যক্তি মালিকানা না দখলের অধিকার হতে পারে। ঠিক আছে? কি মানে? রেহেন মানে মর্গেজ। ঠিক আছে? এইটা হচ্ছে ব্যাপার, যে ব্যাপারটা এরকম বলতে পারে যে আমার ওই সম্পত্তিতে আমি একটা সম্পত্তি লিজ নিয়েছি, লিজ নিয়ে আমি হচ্ছে বর্গাদারকে সম্পত্তি চাষ করাচ্ছি, হতে পারে না? হতে পারে। তো লিজ যেহেতু নিয়েছি আমি, আমার এখানে লিজ সত্ত্ব আছে, বর্গাদারের কি সত্ত্ব আছে? বর্গা সত্ত্ব আছে। তো মালিক এসে কি করলো? তুলে দিল, আরও তুলে দিল, আর আমার তো কোনো খোঁজই নেই। সেক্ষেত্রে বর্গাদার নিজেও মামলা করতে পারে, লিজ যে রেখেছে ওই বর্গাদারকে দিয়েছে, ডকুমেন্টস নাই তো, লিজ নিছে ডকুমেন্টস নাই, ডকুমেন্ট নাই কেন? ডকুমেন্ট না, আপনার তো কথা বলতে হবে, সব ডকুমেন্ট পাই।
আপনার তো কথা বলতে হবে ডকুমেন্ট ওয়াইজ, তাই না? আপনাকে আপনি লিজ নিয়েছেন, লিজকে 1908 সালের রেজিস্ট্রেশন অ্যাক্ট লিজের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করেছে না? তাহলে যেগুলো বাধ্যতামূলক করেছে, আপনি যদি ঘুমোয় থাকেন, আপনি 21-এর পরে আছে রেজিস্ট্রেশন। 21-এর পরে আছে রেজিস্ট্রেশন পেতে। 21-এর এই আইনের 21-এর পদে আছে যে কিসের কি বলে এটাকে? রেজিস্ট্রেশন পেতে। ওটা কোন দলিল? এটা হচ্ছে বাইনাল ক্ষেত্রে বলা আছে। তো লিজের ক্ষেত্রে আপনার ওই 17 দিতে হবে, ঠিক আছে? তো বলছিলাম আচ্ছা, তাহলে যে কথাটা বলতেছিলাম, আপনাদের ইকুইটি পড়িয়েছি এর আগে। ইকুইটিটা বলছিলাম যে ব্যক্তি তার অধিকার নিয়ে সচেতন না, ইকুইটি তাকে অধিকার দেয় না, মানে যে ব্যক্তি ঘুমিয়ে থাকে তাকে ইকুইটি অধিকার দিবে না। তা এজ এ রেজাল্ট আপনাকে বলা হয়েছে এই জিনিসটাকে রেজিস্ট্রেশন করতে। আপনি যদি রেজিস্ট্রেশন না করে মৌখিক বিশ্বাসের উপরে ভাইয়ের মতো আমার এরকম বিশ্বাস করে বিশ্বাসে 20 পান স্যার। এরকম যদি বিশ্বাসে 20 পান, বিশ্বাসে করলেও মানুষ করবে না, অবিশ্বাসে করলেও মরবে না। তা না হলে যে নাটোরের ওই লোক না জানি তো ঘুমের ওষুধ খেয়েছে, ঘুমাইলো কেন, তাই না? তারপরে তাকে তার ঘুমিয়ে কানেক্ট করার চেষ্টা করি আপনাদের সাথে, যাতে সহজে বুঝেন। আর নাটোরের ঘটনা, আপনাদের ঘটনা, এগুলো তো আপনারা বেশি কানেক্টেড হবেন। আরো কত ঘটনা আছে, এই যে ইয়ার কথা বলি, যে কোন কলেজের টিচার ইয়ার ছিল না, ওদের কথা আমারই বন্ধু ছেলে, আমারই বন্ধু বন্ধু তো সেলিব্রিটি, ওই বিয়ে করছে স্যার। আচ্ছা, তাহলে কি হলো যে আমাকে 9 ধারায় মামলা করতে গেলে এই যে এই সমস্ত বিষয়গুলো অবতারণা করতে হবে। এখন আর একটা কোশ্চেন হচ্ছে 9 ধারায় মামলা করতে পারে কে কে? আপনারা বইয়ে সাইডে লিখে রাখতে পারেন বা দাগায় রাখতে পারেন। 9 ধারাতে সুন্দর করে বলা আছে যে সে বা তার মাধ্যমে দাবিদার কোনো ব্যক্তি, সে বা তার মাধ্যমে দাবিদার কোনো ব্যক্তি, মালিক নিজে বা দাবিদার কোনো ব্যক্তি। মালিকের কথা বলা হয়নি, যাকে দখলচ্যুত করা সে তার দখলচ্যুত ব্যক্তি নিজে অথবা তার মাধ্যমে দাবিদার কোনো ব্যক্তি। ব্যাপারটা এরকম হইতে পারে, আমি লিজ গ্রহীতা, আলিফ হচ্ছে ওই সম্পত্তি বর্গা চাষ করে। হ্যাঁ, তো আমি হচ্ছে লিজ গ্রহীতা, দখলচ্যুত ব্যক্তি সে তার মাধ্যমে দখলচ্যুত ব্যক্তি বা তার মাধ্যমে দাবিদার ব্যক্তি। মামলা মোকদ্দমা করতে পারবে পুনরুদ্ধারে। উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, যে বললাম যে একটা সম্পত্তি কার কাছ থেকে নিয়েছি, আলিফদের অনেক সহায় সম্পত্তি আলিফদের কাছ থেকে আমি লিজ নিই। হ্যাঁ, আলিফদের কাছ থেকে একটা সম্পত্তি লিজ নিলাম, আমি লিজি, এবং ওই সম্পত্তিটা আমি কাকে বর্গা দিলাম? ধরেন মারুফকে বর্গা দিলাম, মারুফ বর্গা চাষ করছে। এখন আমাকে উচ্ছেদ করে দিল, আমি লিজি, আমাকে উচ্ছেদ করে দিল ওই সম্পত্তি থেকে। উচ্ছেদ করে দেওয়ার কারণে মানে দেখা যাচ্ছে আমি লিজ নিয়ে ভেড়ার পাল পালন করতেছি, তো আমার জিনিসপত্র সব তুলে দিল। তো ওই ভেড়ার পাল দেখাশোনা করার জন্য আমার কেয়ারটেকার আছে। হ্যাঁ, সে কি করে? ওইখানে দেখাশোনা করে, ভালো মন্দ, ধরেন সে আমার রিপ্রেজেন্টেটিভ। তার মানে সে কিভাবে দাবিদার হচ্ছে? আমার মাধ্যমে সে দাবিদার হচ্ছে। আমার অস্তিত্ব থাকলে তার অস্তিত্ব থাকবে, আদারওয়াইজ তো থাকবে না। আবার একইভাবে বর্গা হইতে পারে, ধরেন আমি সম্পত্তি বর্গা নিয়ে, সম্পত্তি লিজ নিয়ে আরেকজনকে বর্গা দিলাম, তো লিজিকেই তুলে দিচ্ছে, তাহলে বর্গাদার আর থাকলো? তাহলে বর্গাদার কি? লিজির মাধ্যমে দাবিদার ব্যক্তি। তার মানে এখানে লিজিও কি করতে পারবে? দখল পুনরুদ্ধারের মামলা করতে পারবে। এই কথাটাই এখানে বলা আছে। সে মানে যে ব্যক্তিকে দখলচ্যুত করা হচ্ছে সেই ব্যক্তি অথবা ওই ব্যক্তির মাধ্যমে দাবিদার অন্য কোনো ব্যক্তি দখল পুনরুদ্ধারের মামলা করতে পারবে। ঠিক আছে, তাহলে পাটা জিনিস দেখলাম আমরা কিন্তু একবারে ডিসেকশন করে মানে ব্যবচ্ছেদ করে করতেছি। প্রথমত 3টা জিনিস পেলাম, 3টা গ্রাউন্ড যদি পূরণ করে তাহলে 9 ধারায় মামলাটা হবে। এবং পরের কথা বললাম কে কে মামলা করতে পারবে। ঠিক আছে,
আচ্ছা, তারপরে অংশতে বলা আছে অত্র ধারার কোনো কিছুই তেমন সম্পত্তির ব্যাপারে নিজের সত্য প্রতিষ্ঠা এবং তার দখল পুনরুদ্ধারের লক্ষ্যে কোনো ব্যক্তির মাধ্যমে মোকদ্দমা রুজুর পথে প্রতিবন্ধকতা করবে না। তার মানে এইখানে বলছে ৮ ধারায় কাউকে মামলা করতে এই ৯ ধারা বাধা দেবে না। আপনাদের প্রশ্ন আসতে পারে আপনারা কি করছেন, এস্টপেল করছেন, তারপরে হচ্ছে রেস জুডিকাটা পড়েছেন যে স্যার যে ৯ ধারায় প্রথমে মামলা করলাম, ৯ ধারা খারিজ হয়ে গেল, এবার ৮ ধারায় কেউ মামলা করলাম, তো একই বিষয় নিয়ে প্রশ্ন হচ্ছে, একই সাবজেক্ট ম্যাটার নিয়ে একই পক্ষ, তাহলে এই মামলা চলবে কিনা, রেস জুডিকাটার আন্ডারে পড়বে কিনা? এখানে এই অংশে বলে দিয়েছে এটা রেস জুডিকাটার আন্ডারে পড়বে না। কেউ যদি ৯ ধারার মামলা খারিজ হয় বা ৯ ধারায় কোনো রায় পেয়েও যায়, যেটা বললাম, কারণ ৯ ধারার রায় পেয়ে গেলে আপনার বিরুদ্ধে রায় পেয়ে গেল, ওকে আপনি জোর করে ওকে আপনি উচ্ছেদ করেছেন, তারপরে ওকে মামলা করে ও দখল পেয়ে গেল, এবার আপনি আবার ৮ ধারায় আপনার সত্য ঘোষণা সহ আপনি মামলা করতে পারবেন, এতে কোনো বাধা নাই। এখন প্রশ্ন হয়েছে যেটা যে স্যার রেস জুডিকাটাতে কি বলছে, তাহলে সাবজেক্ট ম্যাটার একই হইতে হবে, সাবজেক্ট ম্যাটার তো একই আছে, একই সম্পত্তি, আবার পক্ষ তো একই আছে, ওই দুজন পক্ষের মধ্যেই হচ্ছে, তাহলে এটা রেস জুডিকাটা হবে কিনা? এখানে সুন্দর করে বলে দিয়েছে ৯ ধারার নিচের দিকে যে এটা রেস জুডিকাটার আন্ডারে পড়বে না, মানে কোনো প্রতিবন্ধকতা তৈরি করবে না। অত্র ধারার কোনো কিছুই তেমন সম্পত্তির ব্যাপারে নিজের সত্য প্রতিষ্ঠা, ৮ ধারায় কি দেখছি, সত্য প্রতিষ্ঠা, যে কোনো টাইপের সত্য হতে পারে, মালিকানা সত্য হতে পারে, লিজ সত্য হতে পারে, বন্ধক সত্য হতে পারে, যে কোনো সত্য হতে পারে। সত্য প্রতিষ্ঠা তার দখল পুনরুদ্ধারের লক্ষ্যে কোনো ব্যক্তির মাধ্যমে মোকদ্দমা রুজু করতে প্রতিবন্ধকতা তৈরি করবে না। বুঝা গেল? বুঝলেন জিনিসটা? বুঝলেন নাই কে? আচ্ছা, ৯ ধারা আগে বুঝি। ৯ ধারার ব্যাপার হচ্ছে কোনো ব্যক্তির ওই একটা সম্পত্তির দখলে আছে, কোনো একটা ব্যক্তি দখলে আছে, তাকে দখলচ্যুত করা হলো। ২ নম্বর বলছে তাকে দখলচ্যুত করা হলো কিভাবে, আইনগত পন্থা ব্যতীত। ৩ নম্বর হচ্ছে তার সম্পত্তি ছাড়া। এই ৩টা গ্রাউন্ড যদি ফুলফিল করে, আর একটা গ্রাউন্ড কোনো বইয়ে লেখা থাকে, সেটা হচ্ছে তার দখল থাকতে হবে। তো দখল ছিল বলেই তো দখলচ্যুত করা হয়েছে। তো এই 4টা জিনিস, তো 3টা বললে আমার মনে হয় ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তো এই 3টা ব্যাপার যদি কাভার করে, তাহলে সে ৯ ধারার আন্ডারে মামলা করতে পারবে। কিসের মামলা করতে পারবে? তার দখল পুনরুদ্ধারের মামলা। কোর্ট কি দেখবে? কোর্ট এই ইস্যুগুলাই দেখবে, যে কোর্ট যখন ইস্যু ফ্রেম করবে এই জিনিসগুলাই নিয়ে আসবে। তখন ফ্যাক্টিং ইস্যু হচ্ছে এই জিনিসগুলা, কি দখলচ্যুত হয়েছে কিনা, আইনগত পন্থা ব্যতীত দখল করা হয়েছে কিনা, সম্মতি ছাড়া দখল করা হয়েছে কিনা। এই জায়গাতে যদি কোনো অপোজ না থাকে, এটা যদি প্রমাণিত হয়ে যায়, তাহলে যে ব্যক্তি দখলচ্যুত হয়েছে তাকে দখল ফেরত দিবে, ফেরত দেওয়ার আদেশ দিবে। বলছে যে ব্যক্তি দখল করছে তাকে আদেশ দিবে দখলটা তাকে দেওয়া, অন্য ব্যক্তিকে বুঝিয়ে দেওয়া। ক্লিয়ার? এই পর্যন্ত। আচ্ছা, এখানে কোনো ব্যক্তি মারুফের মতো এসে বলতে পারবে না যে ওই সম্পত্তিতে আমার অধিকার আছে। কিসের অধিকার আছে? আমার এখানে মালিকানা আছে, আমার কাগজপত্র সব আছে, আমি এই সম্পত্তির মালিক। ৯ ধারায় এটা কিছু কাউন্টই করবে না। ৯ ধারার মামলা করলে যা সেগুলা কিছু কাউন্টই করবে না, দেখতেই চাইবে না। তো তখন কি করবে মারুফ? ওইখানে তখন তার দখল অবশ্যই বুঝিয়ে দিয়ে আসতে হবে, দিয়ে এসে তাকে ৮ ধারায় আবার মামলা করতে হবে। ৮ ধারায় মামলা কিসের? ৮ ধারায় মামলা আছে যে যদি কোনো ব্যক্তির কোনো সম্পত্তিতে কোনো সত্য থাকে, সেই সত্য পুনরুদ্ধার পূর্বক সে দখল দাবি করতে পারবে। এইখানে আপনি আপনার যত সমস্ত কাগজপত্র, সেই কাগজপত্রগুলা নিয়ে আসবেন। আপনি কিভাবে মালিক হলেন, আপনার পৈতৃক সূত্রে মালিক হলেন না ক্রয় সূত্রে মালিক হলেন, তখন ওই জিনিসগুলো আপনাকে নিয়ে আসতে হবে। ঠিক আছে? তার মানে অথবা যদি লিজ নিয়ে থাকেন তাহলে আপনার লিজের দলিল থাকতে হবে, অথবা অন্য কোনো যদি বন্ধক নিয়ে থাকেন বন্ধকের দলিল থাকতে হবে। প্রত্যেকটা জিনিস আপনাকে এখানে প্রমাণ করতে হবে। এটার জন্য টাইম দেওয়া আছে 12 বছর পর্যন্ত। কত বছর? 12 বছর। এই জন্য বলা হয় অ্যাডভান্স পজিশন 12 বছরের পরে কাউন্ট হয় না। 12 বছরের মধ্যে যদি আপনি মামলা না করেন, তাহলে এই সম্পত্তি আপনি সহজে পুনরুদ্ধার করতে পারবেন না। যদিও কিছু এখন বেশ কিছু আইন কড়াকড়ি করে দেওয়া হয়েছে। স্যার, আপনার কোনো কাগজপত্র কিচ্ছু নাই স্যার, এমনি দখল করে আছে, তাও কিচ্ছু নাই। কিচ্ছু নাই, আপনার 10-15 বছরের দখল হয়ে আছে। বল খাটা ধরেন একবারে সবচেয়ে খাটা, আপনি কোনো কাগজপত্রই নেই।
তাহলে সেক্ষেত্রে তো 8 ধারায় মামলা করতে হবে। হ্যাঁ। আমার কাগজ আছে, আমার কন্ট্রাক্ট মামলা কাগজ আছে, 8 ধারায় মামলা করতে পারবেন, কোনো অসুবিধা নেই। অত কাগজে দেখাতে হবে আপনাকে। কোনো অসুবিধা নেই। আপনি 8 ধারায় মামলা করলে যদি আপনার ওই যে এখন বর্তমান সময়ে যেটা বলছে যে আপনি 10-15 বছর পরে গিয়ে বা এই ধারায় মামলা করতে পারবেন না, প্রথম কথা পারবেন না, কারণ আপনার তামাদি মেয়াদ শেষ হয়ে গেছে। এই তামাদি সহজে কামাল করবে না। এখন তারপরেও এখন বলছে যে কোনো ব্যক্তি যদি অ্যাডভান্স পজিশনে থাকতে হয় তার ন্যূনতম একটা কাগজ লাগবে, হয় বলছে যে দলিল যার জমিদার, এই সমস্ত বিষয় এখন নিয়ে আসছে। এই অ্যাডভান্স পজিশন বলা আছে কোথায়? অ্যাডভান্স পজিশন সম্পর্কে তামাদি আইনে বলা আছে। তামাদি আইনের 28,000 বলা আছে যে কোনো ব্যক্তি যদি নির্দিষ্ট সময় পর্যন্ত তার অধিকার সম্পর্কে সচেতন না হয় তাহলে তার অধিকারটা বিলুপ্ত হবে। সে কোনো মামলা করতে পারবে না। তো মামলা যখন আপনি করতে পারবেন না, তো যে ব্যক্তি দখলে থাকবে তারই দখলে থাকবে। এখন তারা যদি আপনি জোর করে দখল উচ্ছেদ করে দেন তাহলে আপনাকে কি করবেন? ধারা এসে সে মামলা করে আপনাকে তুলে দিয়ে তাকে উপস্থাপন করে। এরপরে যদি আপনি আবার 8 ধারায় মামলা করেন, এখন 8 ধারা তো আপনার মামলায় তো ঢুকাবে না, কারণ আপনি বলছেন যে আপনার 12-13 বছর ধরে 15 বছর ধরে সম্পত্তিতে যেতে পারেন না। এটা আপনার ব্যবসা, যদি মামলা করেন না এখানে বুঝলেন। ন্যূনতম আপনার অপোজ থাকতে হবে, ন্যূনতম অপোজ থাকতে হবে। এখানে তামাদি সিস্টেম আছে কিসে? আমাদের আমার এক ধরনের দখলের কাজ। আরে মামলার কত সময় লেগে যাবে? কত 1 মাস আগে দখল বেদখল হয়, এটা লিখে দিলেই হয়ে গেল না। এটা ব্যাপার আছে। একজনের বাড়ি আছে, একজনের বাড়ি আছে, তো লোকজন সবাই জানে তার বাড়ি, সে 20 বছর ধরে থাকছে, ঠিক আছে? 20 বছর ধরে লোকজন জানে ওখানে অমুকের বাড়ি আছে। তো এটা তো এরকম অনেক মামলা হয়, খারিজও হয়ে যায়, অনেক দিন থাকে। এই মামলাগুলা চাইলে অ্যাডভোকেটরা কমাইতে পারে, অ্যাডভোকেটরা রেখে দেয়। কেন রেখে দেয়? কারণ যতদিন মামলা থাকবে ততদিন তার আর্নিং আসবে। তারাও জানে এই মামলার ভবিষ্যৎ কি তারা জানে, এবং তারা চাই সবাইকে বলব যত সময় যাবে যতদিন পর্যন্ত টেনে রাখা যায়। আপনারা এই জিনিসগুলো করবেন না, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে। পারিবারিক মামলা আছে, সাত কলেজের বাজার কাছে গাছ উঠলাম। হ্যাঁ, আপনি 10-12 1 দিনে 4000 মামলা পাঠাচ্ছেন, ইয়ে করে আচ্ছা, তাই শেষ করে তাহলে 8 এবং 9 ধারার পার্থক্য আমরা বুঝতে পারছি। এখন যদি কোনো ব্যক্তি এরকম হয় যে 9 ধারার মামলা কাউকে জোর করে দখল উচ্ছেদ করে দিয়েছে, কাউকে উচ্ছেদ করে দিয়েছে, তার নিজের কোনো কাগজপত্র নাই, সেক্ষেত্রে কি হবে? সে তো 9 ধারা কেস করবে, 9 ধারা কে কেস করবে? যে তার তুলে দিলাম, তার তুলে দিলেন, হ্যাঁ। আর যে ব্যক্তি দাবি করছে তার সম্পত্তি, আর 8 ধারা সে 8 ধারায় যেতে পারবে কিনা? আমার কথা আছে সেটা। কাগজ 8 ধারায় যেতে হলে আপনার সমস্ত ডকুমেন্ট লাগবে। ডকুমেন্ট তো আছে, হ্যাঁ, সমস্ত ডকুমেন্ট আমি ওটাই কন্ডিশন দিয়েছি যে কোনো কাগজপত্র যার নাই, ধরেন জোর করে দখল করে বেড়ায় এরকম ব্যক্তি আছে, হ্যাঁ। সে আইনের সংখ্যায় কখনোই মালিক হতে পারবে না। সে যদি দলিল বানায় নিয়ে আসে, জাল দলিল তৈরি করে, সেটা প্রমাণ করতে হবে। কিছু বলবেন? আমার এক জমি এই ঘটনা সেজন্য প্রশ্ন করলাম। কথা হচ্ছে যে ওই যে ইকুইটি করতে বলেই দিয়েছে, আপনি আপনার অধিকার সম্পর্কে সচেতন না। আপনি অ্যাটলিস্ট যদি এইটুকু প্রমাণ করতে পারেন ওই ব্যক্তি অনুমতি নিয়ে বাস করতেছে, তাইলেই আপনি ওই সম্পত্তি পেয়ে যাবেন। আর ওই সম্পত্তিতে যে আবার যদি সম্পত্তির ব্যাংকে লোন করা আছে। আবার যদি এটা আপনি প্রমাণ করতে পারেন যে অনুমতি তো পরের কথা, যে ওই ব্যক্তি প্রত্যেক মাসে ভাড়া দিচ্ছে, এটার জন্য রেন্ট দিচ্ছে, তাহলে ওই ব্যক্তি আর সেটা বিরুদ্ধ যত অ্যাডভান্স পজিশনে থাকতে পারবে না। আসলে এটা থাকার কোনো সুযোগ নাই যদি মানুষ সুযোগ না দেয়, ঠিক আছে? মানুষ মামলার কথা বলে রেখে দিবি যে আমার দাদা পরবর্তী জন্মদেশী ব্যক্তি, তার সাথে ভালো সম্পর্ক ছিল, হ্যাঁ, এটাকে সাহিত্য জায়গা দিচ্ছে, থাকতে রেখে দিচ্ছে, এখন দেখতে না অনুমতি সাপেক্ষ পাড়া প্রতিবেশী জানবি চাকরি দেওয়া করে। এই জন্যই যে কোনো বিষয় আপনি কাউকে দিচ্ছেন, এখন এটা একটা প্রশ্ন যে থাকতে দিচ্ছে, ও তো থাকছে তো আবার কি? না, এখন আমার দরকার হয়। আচ্ছা, এই জন্য প্রত্যেকটা ট্রানজ্যাকশনের মধ্যে ন্যূনতম
কিছু লিখিত একটা ডকুমেন্ট থাকা দরকার। কিছু একটা ইন্টারেস্ট এবং ডকুমেন্ট থাকা দরকার। ডকুমেন্টস তারা তো কথা বলা যাবে না। আচ্ছা, এই যে আমি এই যে আপনাদের সাথে আপনাদের সাথে ক্লাস নিচ্ছি, তার কোনো ডকুমেন্ট আছে? হ্যাঁ, যে ফরেন্সিক এটা কি ডিজিটাল রেকর্ড? এটা ডিজিটাল রেকর্ড। এটা Like সাক্ষ্য আইন অনুযায়ী এটা একটা এক ধরনের এভিডেন্স। এডিটেড। আচ্ছা, 8-9 ধারা ক্লিয়ার হলো? জি, এর স্যার। মূল পার্থক্য দেখি আমরা 8 এবং 9 ধারার মধ্যে কয়েকটা মূল পার্থক্য আছে, সেই পার্থক্যগুলো কি কি? স্যার ওই বিয়ার হুম? বিয়ার এটা ব্যারেক। আচ্ছা, 8 এবং 9 ধারার মধ্যে প্রথম পার্থক্য হচ্ছে বাদী, মানে কে মামলা করতে পারবে? প্রথম হচ্ছে বাদী বা সে মামলা করতে পারবে। 8 ধারায় কে মামলা করতে পারবে? দখলের দখলকারী। দখল অধিকারী ব্যক্তি। দখল অধিকারী। হ্যাঁ, সত্য মূলে দখলের অধিকারী ব্যক্তি, ঠিক আছে? অথবা তার প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভরা তো পারে, আমরা জানি। আচ্ছা, আর 9 ধারাতে কারা পারে? 9 ধারাতে পারে দখলকৃত ব্যক্তি বা তার মাধ্যমে দাবিদার, ঠিক আছে? আচ্ছা, 8 ধারাতে কি থাকতে হবে? সত্য থাকতে হবে। 9 ধারায় সত্য থাকার প্রয়োজন নেই। নয় ধারায় কি সত্য থাকা প্রয়োজন নেই। 8 ধারায় যে ব্যক্তি মামলা করবে তার দখল প্রমাণের প্রয়োজন নেই। আর ধারায় যে মামলা করবে তার দখল প্রমাণের প্রয়োজন নাই, মানে সে ব্যক্তি যে দখলে আছে এটা প্রমাণ করা দরকার নাই, বা দখলে ছিল এটা প্রমাণ করার দরকার নাই। কিন্তু 9 ধারা করতে গেলে কি দখল প্রমাণ করতে হবে। তাকে যে ব্যক্তি দখলচ্যুত হয়েছে তাকে কি করতে হবে? দখল প্রমাণ করতে হবে যে আমার দখলচ্যুত হওয়ার পূর্বে ওই জমি দখলে আমি ছিলাম, ঠিক আছে? দখল প্রমাণ করতে হবে। আচ্ছা, শর্তগুলো আছে। শর্ত এটা শর্ত হচ্ছে কি? এটা শর্ত যে শর্ত মূলে দাবি করতে হবে, ডকুমেন্ট থাকতে হবে, ঠিক আছে? শর্তে দলিল থাকতে হবে। দলিল মানে শুধুমাত্র কিনে নিলাম সেই দলিল ব্যাপারটা এমন নয়, এটা রেকর্ড হইতে পারে, ফরেস্ট সার্টিফিকেট ইত্যাদি সবকিছুই এগুলো থাকতে হবে। এটার ক্ষেত্রে এটা প্রয়োজন নাই। তো এটার ক্ষেত্রে শর্ত হবে কি? ওই যে 3টা শর্ত পূরণ করতে হবে, 3টা শর্ত পূরণ করতে হবে। ওই যে দখল 1 নাম্বার আছে তাকে তো দখলচ্যুত করা হয়েছে। দ্বিতীয় নাম্বার হচ্ছে তাকে তার বিনা অনুমতিতে বা সম্মতি ব্যতীত এবং তাকে আইনগত পন্থা ব্যতীত কি করা হচ্ছে? দখলচ্যুত করা হয়েছে। তারপরে এবার আসেন টাকা পয়সার হিসাবে। 8 ধারায় হচ্ছে মূল্যানুপাতিক কোর্ট ফি দিতে হবে। মূল্যানুপাতিক কোর্ট ফি দিতে হবে। 9 ধারায় মূল্যানুপাতিকের অর্ধেক, এরকম একটা জিনিসই আছে যে মানে সমস্ত আইনের মধ্যে। এটা সত্য এর অর্ধেক
বা হাফ অফ মূলানুপাতিক কোর্ট ফি দিতে হবে। আচ্ছা, আর একটা আছে আমাদের আছে হ্যাঁ, আমাদের মেয়াদ হচ্ছে 9 ধারাই 12 বছর। 8 ধারাতে 12 বছর স্যার। 8 ধারাই, 8 এর নিচেই লিখছে। আর 9 ধারাতে হচ্ছে 6 মাস। ঠিক আছে, এটার মাধ্যমে আমার এসআর একটার একটা রিটেন পরীক্ষার প্রস্তুতি হয়ে গেল। রিটার্ন এভাবে প্রশ্ন হবে স্যার। রিটেনের প্রশ্ন থাকবে যে ধরেন এরকম প্রশ্ন থাকতে পারে যে 8 ধারা এবং 9 ধারায় মামলা করার পার্থক্য কোন কোন ক্ষেত্রে 8 ধারায় মামলা করা যাবে, কোন ক্ষেত্রে 9 ধারায় মামলা। একটা প্রশ্ন হয়ে গেল স্যার, পার্থক্য। এদিকে লিখতে হবে এরকম হ্যাঁ, এভাবে লিখতে হবে। আর এভাবে লিখতে হবে না পিছনে না, এভাবে লিখলে তো হবে না, এটা আমার সিস্টেম করে লিখতে হবে। জিনিসটা আমার মাথায় থাকলে লিখার সময় অবশ্যই সিস্টেম করে লিখতে হবে। এখন ক্লিয়ার? 8 9 ক্লিয়ার? স্যার কোনো কোশ্চেন আছে কারো? বুঝতে অসুবিধা হয়েছে? না স্যার, যত ক্লাস করেছে সব থেকে এই ক্লাসটা ভালো। আর তার মানে হলো 8 ধারা মামলা করলে আমাকে মামলার শেষ পর্যায়ে সত্য ঘোষণা করবে। হ্যাঁ, যদি আপনি সবচেয়ে অধিকারী হন। হ্যাঁ। ধরে গেলে আমি অধিকারী। হ্যাঁ, এই 8 ধারার সাথে 42 ধারা কালেক্ট করে মামলা করতে হবে। ডিক্লারেশন তাদের ঠিক আছে, হবে আপনি যদি না চান এখানে আবার মামলা মানে দিবে আপনাকে। আবার করতে আপনি হবে। যদি ধরেন অধিকারী শুধু আপনি 42 চান সেক্ষেত্রে আপনাকে কি দিবে না, সেক্ষেত্রে আপনাকে হচ্ছে যে এই সত্য দখল পুনরুদ্ধারের কোনো ডিগ্রি আপনাকে দিবে না। শুধু আপনি যদি ঘোষণা চান, হ্যাঁ আপনি শুধু ঘোষণা চাইতে পারেন কখন আপনি দখলে আছেন, আপনিই মালিক, তখন এই সময় আপনি শুধু ডিক্লেয়ার অন্য কেউ দাবি করতেছে তখন আপনি ডিক্লেয়ারেশন দিতে পারেন। তাহলে এখন স্যার আমার তো দখলেই নাই, তাহলে আমি 8 এর সাথে তো 42 করবেন ডিক্লারেশন সাথে হবে। আগে আপনাকে দখলের আপনি যে মালিক সেই হিসাবে ঘোষণা করবেন, তারপরে আপনাকে ওটা আবার পুনরুদ্ধার ডিগ্রিটা প্রদান করবেন। তারপরে মানে মোটা কথা হলো 8 ধারা হলো স্থায়ী সমাধান, 9 ধারা অস্থায়ী সমাধান। জি, 9 ধারাই কন্ডিশন সাপেক্ষে। এদের তো আপনার নাম কি হবে হ্যাঁ, মূল্য সাপেক্ষে মূল্যানুপাতিক ইয়া হবে মানে কোর্ট ফিও হবে এটিএম কোর্টের মতো 7 শেষ হয়ে যাবে। এটিএম কোর্টের মামলা 3-4 ডেটে শেষ হয়ে যাবে, সেটাই জন্য নয় না, এত তাড়াতাড়ি শেষ না, তাই বলতেছি যে তার শেষ করা যায় না তা না ওগুলো শেষ এখন করা যায় ওইটাই, এখন এর মধ্যে টাইম লাগে কখন ওই তিনটা ব্যাপার প্রমাণ করতে সময় লাগে। হিয়ারিং হবে যে আসলে এই ব্যক্তি দখল ছিল কিনা, তাকে জোরপূর্বক ইয়া করা হয়েছে কিনা, এর মধ্যে কত ধরনের প্রতিবন্ধকতা। অনেকে বলবে যে হ্যাঁ আমি যাবো, কোনো সমস্যা নেই, কিন্তু সময় যেদিন হিয়ারিং এর ডেট থাকবে সেদিন দেখা যাবে তাকে আর খুঁজে পাওয়া যাবে না। না আবার ডেট লাগবে এদের ডেটে সেদিন তখন আমি সময় দরখাস্ত দিয়ে দিয়ে আবার অ্যাডজার্নমেন্ট নেওয়া যাবে, 6টা নেওয়া যাবে টাকা ছাড়া, 3টা নেওয়া যাবে টাকা দিয়ে, কত ব্যাপার স্যাপার আছে। ওই বাংলাদেশ তো আপনারা একটু যদি সিরিয়াস হন তাইলেই পাই, মানে অ্যাডভোকেটরা যদি তারা যদি একটু কর্ডিয়াল হয় তাহলেই হবে, কিন্তু অ্যাডভোকেটরা কর্ডিয়াল হবে না, কারণ ওর যত মামলা যতদিন থাকবে টাকা তো না আসবে। ওই জন্য তো বলে সিভিল উকিলেরা বলে যে গাছ লাগালাম ফল খাওয়া আস্তে আস্তে তারপর কিছু বিষয় আছে স্যার। কি তারপরে কিছু বিষয় আছে, বিষয়টা হলো এরকম মানে কিছু পরিবেশ আছে। তারপর আরেকটা বিষয় হলো একটা থানায় মামলা দাঁড়িয়ে থাকে কয়েক হাজার, একদিনে 3টে সাক্ষী করে ওর দিন শেষ। একবারে স্যার প্রচুর সময় লাগে। আমাদের আরো কোর্টটা কম। আরো ব্যাপার আছে, সাক্ষ্য প্রমাণে হিয়ারিং এ প্রচুর প্যারা হয়, বাংলাদেশ 4টা কম। প্রচুর প্যারা খায়। সন্ধ্যাও হয় স্যার। কারণ হিয়ারিং প্রত্যেকটা জিনিস লিখতে হচ্ছে, বা আমি যে হিয়ারিং করবো আমি আমার মতো করে প্রশ্ন জিজ্ঞাসা করলাম, উত্তর হয়ে গেল, ব্যাপারটা এরকম তো না। আমাকে খেয়াল রাখতে হবে তাদের পেনের দিকে।
তার কলম চলছে কখন, থামছে কখন, এগুলো চিন্তা করে আমাকে প্রত্যেকটা কোর্টে হচ্ছে মৌখিক রেকর্ড। ওই রেকর্ডে কি হবে ওটা তো আবার আলটিমেটলি স্যার এখন নাকি আবার একতরফাগুলো নাকি এখন এসটেনও থাকে, এসটেনরা অনেক সময় রেকর্ড করে। এখন আবার একতরফাগুলো লিখিত কিছু পেশ করতে হবে। এখন হ্যাঁ, এই যে এখানে একটা চমৎকার জিনিস আসছে এবারে সিপিসিতে, সেটা হচ্ছে এই যে প্রিলিমিনারি যে হিয়ারিংটা হয়, শোনেন, প্রিলিমিনারি যে হিয়ারিংটা হয়, এই প্রিলিমিনারি হিয়ারিংটা আর হবে না, এটা লিখিত হবে, স্ট্যাম্প লিখিতভাবে জমা দিতে হবে। ফলকনামা সহ জমা দিলে, এটা জমা দিলে এই যে আলাদা করে ফার্স্ট হিয়ারিং এ যেটা হয় আর কি, প্রিলিমিনারি হিয়ারিং, এটার আর প্রয়োজন নেই। ঠিক আছে, তার দাবি কি দুই পক্ষই তাদের দাবিগুলো এবং অনেক সমস্যা সেট অফ কার্ড এই জিনিসগুলো তুলে নিয়ে আসবে। কানে শুনে না, কানে শুনে না স্যার, তারপর কথা বলতে পারে না, বুঝতে আর ইচ্ছা করে ঝামেলা করে। অনেক প্যারা স্যার। আচ্ছা, ওটা আপনারা যখন অ্যাডভোকেট হবেন, জাজ হবেন, তখন আপনারা একদম চিন্তা ভাবনা করেন, আমার দরকার নেই। আমাদের এগুলো থাকে না। আইনের মধ্যে যাই। আচ্ছা, এবার আসুন 10 এবং 11 ধারায়। স্যার 8 আর 9 কি বিকল্প সমাধান? কার বিকল্প? 8 বিকল্প নয় না 9 বিকল্প নয়। 9 বিকল্প হতে পারে না, এটা একটা হচ্ছে আরেকটা আমি সাথে সাথে বলছি স্যার যে দখল যুদ্ধ হয়ে গেছে, আমরা দখল পুনরুদ্ধার যাচ্ছে। হ্যাঁ, বিকল্প হতে পারে। ওই যে উদাহরণটা বললাম যে মালিক ছিল হচ্ছে যে মারুফ, সম্পত্তির মালিক। মারুফ দেখলো যে কোর্টে গিয়ে এই সমস্ত জিনিস নিয়ে ঝামেলা করা অনেক টাইম সাপেক্ষ, মানে সময় সাপেক্ষ ব্যাপার। প্রত্যেকে কি করে, আমি তন্ময়ের এখন তুলে দিই, আমার শক্তি আছে আমি তুলে দিই, তন্ময়ের গিয়ে তুলে দিল, তন্ময় গিয়ে মামলা করলো 9 ধারায়, মামলা করে জিতে গেল। এবার তাহলে ওর তো একটা স্বার্থ আছে ওই মামলা, ওই সম্পত্তিতে, ও এখন কি করবে? ওর সমাধান হচ্ছে তখন হাতে গিয়ে, সে হাতে গিয়ে তার কাগজপত্র দিয়ে মামলা করবে। এই ক্ষেত্রে আমরা বিকল্প করতে পারি। হ্যাঁ, বলেন। বুঝিনি, আরেকবার বলেন। হ্যাঁ, আচ্ছা, ওটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই, বলতেও পারছি না যে ওখানে করা যাবে কিনা, এবং ওটা কোন সম্পর্কিত আইন সেটাও আমার জানা নেই। হতে পারে সেটা হচ্ছে যে নির্দিষ্ট কোনো সরকারি সম্পত্তি রিলেটেড হতে পারে বা অন্য কোনো সম্পত্তি, আমার জানা নেই ব্যাপারটা সম্পর্কে, কিন্তু এটার প্র্যাকটিস আমি এখন পর্যন্ত দেখি নাই। ওরকম কিছু দেখি নাই। ম্যাজিস্ট্রেট কোর্ট যেটা করতে পারে, সিআরপিসির আন্ডারে অল্প কিছু জায়গা আছে ম্যাজিস্ট্রেটের হাতে, সেটা হচ্ছে 144 ধারা, 145 ধারা। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা এই মামলাগুলো করে থাকে, দেখে থাকে। তো সেখানে যে জমি নিয়ে বিরোধ হচ্ছে, সেই জমিতে 144 ধারা জারি করা মানে এই জমিতে কেউই আসতে পারবে না। ঠিক আছে, অন্য জায়গায় 144 ধারা জারি মানে এখানে কেউই আসতে পারবে না। আর 45, দুইজনের মধ্যে এটা নিয়ে মারামারি হওয়ার কোনো সম্ভাবনা থাকলে 45 ধারাতে এখানে মামলা দেখতে পারে ম্যাজিস্ট্রেট। এর বাইরে আপনি যেটা বললেন আমাকে দেখতে হবে জিনিসটা, আপনি আমাকে একটু লিখে দিবেন আইনটার নাম এবং ধারা সহ। স্যার 10-11 চলে যান স্যার, 40 মিনিট হয়ে গেল। 10-11 ধারা খুব বেশি ইম্পর্টেন্ট না বার কাউন্সিলের জন্য, তারপরে আমরা পড়ে রাখি যে একটা কোশ্চেন বিভিন্ন সময় আসতেও পারে। 10 ধারাতে বলছে সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তির পুনরুদ্ধার। কি বলছে? সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তির পুনরুদ্ধার। ওইদিকে 8 যে কথা বলা হয়েছে প্রায় একই প্রকার। সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তি দখলের অধিকারী ব্যক্তি দেওয়ানি কার্যবিধিতে প্রদত্ত নির্দিষ্ট পদ্ধতিতে উহার দখল পুনরুদ্ধার করতে পারে। তার মানে 8 যা করছি, 8 শুধু এখানে করছি স্থাবর সম্পত্তি, আর এখানে করলাম অস্থাবর সম্পত্তি। একই জিনিস। কোন পদ্ধতিতে? সিপিসিতে বর্ণিত পদ্ধতি অনুযায়ী তার সেটা দখল পুনরুদ্ধার করতে পারে। আচ্ছা, ব্যাখ্যাতে দেওয়া আছে অত্র ধারানুসারে একজন জিম্মাদার যার জন্য জিম্মাদার নিযুক্ত হয়েছে সে ব্যক্তির হিতকর স্বার্থে নিয়োগের অধিকার রয়েছে এমন অস্থাবর সম্পত্তির দখল লাভের লক্ষ্যে মোকদ্দমা রুজু করতে পারেন। এখানে দেখলাম 8 ধারায় আমরা দেখছিলাম মামলা করতে
থেকে যে ব্যক্তি সত্য রয়েছে আর এখানে দেখছি যে তার কর্তৃক নিযুক্ত জিম্মাদারও কি করতে পারে, মামলাটা করতে পারে। 2 নম্বর ব্যাখ্যার কাছে সম্পত্তির বর্তমান দখলের অস্থায়ী বা বিশেষ অধিকারী পত্র ধারা মোতাবেক উচ্চকৃত মোকদ্দমাকে সমর্থনের জন্য যথেষ্ট। এখানে যে বিষয়টা নিয়ে আসা হয়েছে কোনো একটি সম্পত্তিতে দখলের অধিকারী ব্যক্তি মামলা করতে পারবে। মামলা কে করতে পারবে? দখলের অধিকার